সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিডি স্কুল। ট্যাক্সবিডি স্কুলে আপনাদের স্বাগতম। সম্মানিত সুধী, আপনারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেখার কারণেই আমি নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই এবং সেই ভিডিও বানাচ্ছি। বেসিক্যালি আজকে আয়কর আইন 2023 থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং আইটিভি পরীক্ষার্থী যারা আছেন তাদের এই ধারা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি সেই রকমই একটি ধারা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা যে ধারাটি আলোচনা করব সেটি হচ্ছে 318 ধারা। 318 ধারা বিষয়টি হচ্ছে যে, আপনারা একটু স্ক্রিন বোর্ডে খেয়াল করুন। আয়কর কর্তৃপক্ষকে বাধা প্রদানে দণ্ড। ধারা হলো 318। আয়কর আইন 2023-এর ধারা 318-তে যেটি রয়েছে, আয়কর কর্তৃপক্ষকে বাধা প্রদানে দণ্ড। কোনো ব্যক্তি এই আইনের অধীনে কার্যাবলী নির্বাহকালে কোনো আয়কর কর্তৃপক্ষকে বাধা প্রদান করলে তিনি অনূন্য 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। সম্মানিত সুধী, আপনারা বোর্ডে দেখলেন আমি যে ধারাটি লিখলাম, ধারাটির বিস্তারিত লিখলাম। ধারা 318, সেখানে কি লেখা আছে? আয়কর কর্তৃপক্ষকে বাধা প্রদানে দণ্ড। অর্থাৎ আয়কর কর্তৃপক্ষ কোনো করদাতাকে তার কার্যনির্বাহীকালে যদি কোনো করদাতা তার কার্যনির্বাহকালে যদি আয়কর কর্তৃপক্ষকে বাধা প্রদান করেন, তাহলে যে ব্যক্তি বাধা প্রদান করবে সে ব্যক্তি 2 ধরনের শাস্তিতে হবে। 1 বছর পর্যন্ত তার কারাদণ্ড বা বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আসলে বিষয়টি কি? বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলছি। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। কারণ আমরা অনেকেই বর্তমানে আয়কর কর্তৃপক্ষ থেকে নোটিশ পাচ্ছি, বিভিন্ন ধরনের চিঠি, ট্যাক্স রিটার্ন না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা পাচ্ছি, বা আপনারা নিজেরা নোটিশ পাচ্ছেন, যেটা আমাকে আপনারা প্রায় অবহিত করছেন। আমি সেই জন্য আপনাদেরকে এই ধারাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আপনারা যে ধরনের নোটিশ পাবেন, আপনারা যথাসময়ে সেই নোটিশে জবাব দিবেন। এবং দেখা গেল যে অনেকে রিটার্ন দাখিল করে ফেলেছেন, তারপরেও কি আয়কর কর্তৃপক্ষ থেকে নোটিশ আসে, সেক্ষেত্রে আপনারা নোটিশের জবাব ঠিকভাবে দিয়ে দিবেন। যে আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে যে স্লিপটা রয়েছে, সেই স্লিপের কপি সহ নোটিশের জবাব দিয়ে দিবেন। নোটিশের জবাব দেওয়ার জন্য যে কোনো অ্যাডভোকেট খুঁজে বের করতে হবে বা কারোর সহযোগিতা নিতে হবে, বিষয়টি কিন্তু এরকম না। আয়কর কর্তৃপক্ষ থেকে যদি কোনো নোটিশ আসে, সেটার জবাব আপনি আপনার নিজের মতোই কি আয়কর কর্তৃপক্ষকে প্রদান করতে পারেন। বিষয়টি এমন হতে পারে যে, আপনাকে একটা নোটিশ দিল যে আপনি এত ধারায় আয়কর রিটার্ন দাখিল করেননি কেন, সেই জন্য একটা চিঠি আসলো। এখন আপনি
এটা পাওয়ার পরে মানে চিঠিটা কেন আসলো, আয়কর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যে আমি তো রিটার্ন দিয়েছি, কেন আবার আয়কর কর্তৃপক্ষ আমাকে চিঠি দিল, এরকম বিষয়ে যাওয়া ঠিক হবে না। কারণ আয়কর কর্তৃপক্ষের কাজে দেখা গেল যে অনেক সময় তারা রিটার্ন দেওয়ার পরও একটা চিঠি আসছে, সেটা যে কোনো পরিস্থিতিতে হয়তো আসতে পারে। এখন আমি রিটার্ন দেওয়ার পরও আবার কেন চিঠি আসলো, সেজন্য আয়কর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম বিষয়গুলো চিন্তা না করে আপনি কি করবেন, আম, একটা নিজে একটা সাদা কাগজে বরাবর উপকমিশনার লিখে যে আপনি যে রিটার্ন জমা দিয়েছেন তার স্লিপটা দিয়ে উত্তরটা দিয়ে দিবেন। এতে কি হলো, এটা আমি একটা ছোট বিষয় বললাম। এরকম আমাদের অনেকের মধ্যে দেখা গেল যে আমরা যারা ট্যাক্স প্রদান করিনি বা বকেয়া রয়েছে, বকেয়া চিঠি আসতে পারে, এরকম বিষয়গুলো বকেয়া সুদ সহ চিঠি দিতে পারে, দীর্ঘদিন বকেয়ার চিঠি, এখন অনেক চিঠি নোটিশ যাচ্ছে যে অনেক যারা বকেয়া দিচ্ছেন না, দীর্ঘ আগের রিটার্ন জমা দিয়েছেন বা একটা নিয়মিত 2 বছর রিটার্ন দেওয়ার পরে আর রিটার্ন দেননি, টিন করা আছে, এরকম বিভিন্ন ধারায় আপনাদেরকে চিঠি আসবে। সেজন্য আয়কর কর্তৃপক্ষের কাজে বাধা প্রদান করা যাবে না। এই বিষয়টি কি আমাদেরকে মনে রাখতে হবে। আমি আরেকটু বিস্তারিত আপনাদেরকে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে আয়কর কর্তৃপক্ষের কাজগুলা কি, কোন কাজে সাধারণত এই বাধা হয় বা মানুষের বাধার পরিস্থিতি আসে। আমি সেটা একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। সেটা আলোচনা করার জন্য আমাদেরকে যেতে হবে ধারা 311-তে। ধারা 311-তে কি রয়েছে? ধারা 311-তে রয়েছে তথ্য প্রদানে ব্যর্থতা এবং কতিপয় কার্য সম্পাদনে ব্যর্থতার জন্য দণ্ড। আমরা 311-র বিষয়টি আর একটু আলোচনা করলে আপনারা সহজে বুঝতে পারবেন যে কি বিষয়ের জন্য বেসিক্যালি আয়কর কর্তৃপক্ষকে মানুষ বাধা প্রদান করে অনেক পরিস্থিতিতে, যারা করে তাদের জন্যই, এবং আপনারা যারা শুনছেন তারাও এই ক্ষেত্রে এই পরিস্থিতিতে যাবেন না। যেমন কোনো ব্যক্তি যদি কোনো যুক্তি সঙ্গত কারণ ব্যতীত নিম্নরূপ তথ্য প্রদান বা কার্য সম্পাদনে ব্যর্থ হন, তাহলে তিনি নির্দিষ্ট সময়ের জন্য যাহা 1 বছর পর্যন্ত বর্ধিত হইতে পারে এরূপ সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড দণ্ডিত হইবেন।
যদি তিনি মানে কি এখানে যে বিষয়টি বলছে, যদি কোনো ব্যক্তি যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, একটা নির্দিষ্ট যুক্তি থাকবে, একটি নির্দিষ্ট কারণ থাকবে, যদি নির্দিষ্ট যুক্তি, যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিম্নরূপ তথ্য প্রদান বা খাদ্য সম্প্রদানে ব্যর্থ হন, তথ্য প্রদান করতে বা কাজ প্রদানে ব্যর্থ হন, তাহলে তিনি নির্দিষ্ট সময়ের জন্য, যাহা এক পর্যন্ত মানে এটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, এরা 1 বছর পর্যন্ত বর্ধিত হয়ে সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত হইবেন। কি কারণে? আমি এখন সেগুলো বলছি। যদি তিনি এইরকম পরিস্থিতিগুলো করে, যেমন যদি তিনি কি 1 নম্বরে ধারা 200, 201, 204 বা 205 অনুযায়ী নির্ধারিত সময়ে তথ্য প্রদানে ব্যর্থ হন বা প্রত্যাখ্যান করেন, কি বলছে? যদি কোনো ব্যক্তি ধারা 200, 201, 204 বা 205 অনুযায়ী নির্ধারিত সময়ে তথ্য প্রদানে ব্যর্থ হন বা তিনি প্রত্যাখ্যান করেন। এখন আমাদের জানতে হবে যে ধারা 200, 201, 204 বা 205-এ কি রয়েছে। ধারা 200-তে রয়েছে কি? তথ্য সংগ্রহ। ধারা 200-তে রয়েছে তথ্য সংগ্রহ। তারপর ধারা 201-এ, ধারা 200-তে রয়েছে, আমি একটু ছোট করে লিখি, ধারা 200-তে রয়েছে তথ্য সংগ্রহ। তারপরে ধারা 201-এ রয়েছে স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রদান। ধারা 204-এ রয়েছে অনুসন্ধান বা তদন্ত। তারপর কি ধারা 205, ধারা 205-এ কি রয়েছে? ধারা 205 জরিপের ক্ষমতা। শুধু আমাদের পয়েন্টটা ছিল, যদি কোনো ব্যক্তি ধারা 200, 201, 204 বা 205 অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদানে ব্যর্থ হন বা কি প্রত্যাখ্যান করেন, তাহলে আমাদের ধারাগুলো জানতে হবে। 200, 201, 204, 205 কি? 200-তে রয়েছে তথ্য সংগ্রহ। যদি কেউ সংগ্রহে তথ্য সংগ্রহে ব্যর্থ হন বা কোনো তথ্য প্রদান করতে সে প্রত্যাখ্যান করে, এটা হলো 200। আর 201-এ কি? স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রদান। যদি কেউ একটা রিটার্ন জমা দিল, রিটার্ন জমা দেওয়ার সময় তার যে তথ্য দেওয়ার কথা সেই তথ্য দিল না, এটাকে বলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রদানে ব্যর্থ হওয়া বা প্রত্যাখ্যান করা। এটা আছে কি 201-এ। আর 204-এ কি? অনুসন্ধান বা তদন্ত। অনুসন্ধান বা কোনো তদন্ত কাজে যদি আয়কর কর্তৃপক্ষকে সেই কাজে সহযোগিতা না করা, এটা হলো কি 204। আর 205 যে জরিপের যে ক্ষমতা থাকে আয়কর কর্তৃপক্ষ, সেই জরিপ করার সময় তার যেই তথ্য দরকার, যেই ইনফরমেশন দরকার, সেই জিনিসগুলোকে যদি কেউ প্রদানে ব্যর্থ হন বা প্রত্যাখ্যান করেন, তাহলে এইসব কাজের জন্য কি জেল, জরিমানা বা অর্থদণ্ড হতে পারে। আমরা তারপর 2 নম্বরে যাচ্ছি। ধারা 202 অনুযায়ী পরিদর্শনের অনুমতি প্রদান না করেন। পরিদর্শনের
অনুমতি প্রদান না করেন বা কপি গ্রহণে সম্মতি প্রদান না করেন। অর্থাৎ ধারা 202 অনুসারে বলছে যে আয়কর কর্তৃপক্ষ যদি কোনো বিষয় পরিদর্শন করতে চান, অর্থাৎ অনেক সময় কোনো কোম্পানির ট্যাক্স প্রদানে যদি সঠিকভাবে ট্যাক্স প্রদান না করে বা ট্যাক্স প্রদানে কোনো বকেয়া থাকে, সেক্ষেত্রে যদি ইন্সপেক্টর বা আয়কর কর্তৃপক্ষের কোনো নির্দিষ্ট ব্যক্তি যদি কোনো বিষয় পরিদর্শন করেন, সাধারণত এই পরিদর্শনে ইন্সপেক্টরগণ থাকেন। ইন্সপেক্টরগণ যদি পরিদর্শনে আসার পরে পরিদর্শন করার অনুমতি না দেওয়া হয় এবং তাকে যে পরিদর্শনে যে চিঠি দেওয়া হয় সেই চিঠি যদি গ্রহণ না করে, এই ক্ষেত্রে কি কোনো ব্যক্তির জেল, জরিমানা বা উভয়ই দণ্ড হতে পারে। এরপর 3 নম্বরে রয়েছে ধারা 204 এর উপধারা 2 অনুযায়ী প্রয়োজনীয় কার্য সম্পাদনে ব্যর্থ হন। আমি একটু আগে বলেছি 204 এর কি, 204 হলো অনুসন্ধান বা তদন্ত। অনুসন্ধান বা তদন্ত এই ধারা উপধারা 2 অনুযায়ী প্রয়োজনে যদি কার্য সম্পাদনে কেউ ব্যর্থ হয়, তাহলে তারও কি 2 ধরনের শাস্তি কি হতে পারে। তারপর 4 নম্বরে ধারা 205 অনুযায়ী ক্ষমতা প্রয়োগকারী আয়কর কর্তৃপক্ষকে উহার কার্য সম্পাদনে প্রয়োজনীয় সুবিধাদি বা তথ্য প্রদানে করিতে ব্যর্থ হন। অর্থাৎ 205 অনুযায়ী যেটা বললাম যে ক্ষমতা প্রয়োগকারী আয়কর কর্তৃপক্ষকে, যারা আয়কর কর্তৃপক্ষ রয়েছে, যে আয়কর কর্তৃপক্ষ যারা ক্ষমতা প্রদান করবেন, তাদেরকে তাদের কার্য সম্পাদনে যদি কোনো বাধা প্রদান করা হয় বা প্রয়োজনীয় সুবিধা বা তথ্য প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রেও কি জেল, জরিমানা দুইটাই হতে পারে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আয়কর কর্তৃপক্ষকে তাদের প্রয়োজনীয় সকল বিষয় কি সহযোগিতা করতে হবে। তাদের ফোন রিসিভ করা থেকে শুরু করে যদি তারা যে কোনো ডকুমেন্ট দেখতে চায়, সেই ডকুমেন্ট সমূহ দেখানো অবশ্যই জরুরি এবং সেটা দেখানো উচিত। আমরা ধারা 5 নম্বরে কি বলা আছে যে ধারা 147 বা ধারা 206 এর অধীন কোন আয়কর কর্তৃপক্ষকে ক্ষমতা প্রয়োগের অনুমতি প্রদান না করেন বা বাধা প্রদান করেন, সেক্ষেত্রেও কি জেল, জরিমানা হতে পারে। এখন আমাদেরকে জানতে হবে ধারা 147 কি। ধারা 147 হলো
উচ্চ করকর্তন বা সংগ্রহ নিশ্চিতকরণ যাচাইকরণ। উচ্চ কর কর্তনে বা সংগ্রহকরণে যাচাইকরণ, অর্থাৎ সংগ্রহকরণে যাচাইকরণ। আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কোনো কর্তৃপক্ষ উচ্চে কর কাটলো, উচ্চে কর কাটার পরে সে উচ্চে কর কাটার টাকাটা জমা দিল না। এখন এরকম এই ধরনের পরিস্থিতিতে যদি আয়কর কর্তৃপক্ষ এসে তার ওই ডকুমেন্ট দেখতে চায় যে আপনি উৎসে কর্তন করেছেন কিনা বা উৎসে কর্তন করে টাকা জমা দিয়েছেন কিনা, সেই ডকুমেন্ট যদি দেখতে চায়, এই ধরনের কাজে যদি সহযোগিতা করা না হয়, সেক্ষেত্রেও কি এই অর্থদণ্ড বা দণ্ড বা উভয় দণ্ডই কি শাস্তির বিধান রয়েছে। তারপর হলো কি 147 বা 200 ধারা 206, অর্থাৎ মোট কথা হলো যে উৎস কর কর্তনে এই যদি এই ধরনের কোনো সহযোগিতা না হয়। তারপর হলো কি 6 নম্বরে হলো ধারা 223 উপধারা 11 অনুযায়ী প্রদত্ত আদেশ মানিয়া চলিতে ব্যর্থ হন। তাহলে ধারা 223 কি? আমাদের ধারা 223টা জানতে হবে। ধারা 223 হলো সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোক। সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোক। আয়কর আইনের ধারা 223 উপধারা 11 অনুযায়ী প্রদত্ত আদেশ মানিয়া চলিতে ব্যর্থ হন। অর্থাৎ যদি কোনো আয়কর কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা অনুযায়ী যদি কোনো সম্পত্তির অবরুদ্ধকরণ করা হয় বা ক্রোক করা হয়, সেই ক্রোককৃত আদেশ মানিয়ে নিতে যদি কারো অসুবিধা হয় বা মানতে না চায়, তাহলেও তার বিরুদ্ধে কি যে আইনের কথা বলা, যে শাস্তির কথা বলা রয়েছে, যে 1 বছরের সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড, এই দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকবে। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বিষয়টি, সেটি হলো যে আমার এই চ্যানেলে কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম। আমার একটি পর্ব ছিল যে আয়কর নোটিশ, কেন আয়কর নোটিশ আসতেছে, সেই ভিডিওটি দেওয়ার পর আপনারা আমাকে অনেকেই কমেন্টসে বা হোয়াটসঅ্যাপে ফোন করে অনেক বিষয় জানতে চেয়েছেন। সেই থেকে আমি আজকের ভিডিওটিতে আসা। সেখানে আপনারা অনেকেই বলেছেন যে আমি তো রিটার্ন দিয়েছি, তারপরও আমার কাছে নোটিশ এসেছে। এইটা এক ধরনের ছিল প্রশ্ন। আবার কারো ছিল যে কেউ টিন করেছেন কিন্তু অনেকদিন রিটার্ন দেননি, সেক্ষেত্রে তার কাছে চিঠি এসেছে। তারপর কিছু চিঠি এসেছে যে বকেয়া কর রয়েছে, এমন কিছু চিঠি এসেছে যে দীর্ঘদিন যাবৎ বকেয়া কর রয়েছে, তাদের লিমিটেড প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু লিমিটেড প্রতিষ্ঠান থাকার পরও কি সে কোম্পানি কাজ করা হয়নি, সেই ভেবে সে রিটার্ন জমা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই ধরনের পরিস্থিতিতে অনেকের কাছে নোটিশ এসেছে এবং এই বিষয়ে কি সমাধান, সেটা আমার কাছে জানতে চেয়েছেন এবং আমি আমার সাধ্যমতো সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এবং তাদের জন্যই আমি বলবো, যারা নোটিশ পেয়েছেন তারা নোটিশের সঠিক জবাব দিবেন এবং সে অনুসারে যে ডকুমেন্ট, যদি কোনো কারণে ডকুমেন্ট না থাকে, অনেক পুরানো, অনেক বছর আগে, সেক্ষেত্রে সেটাও কি আয়কর কর্তৃপক্ষকে অবহিত করতে হবে যে আমার এই নোটিশ নাই, যে দীর্ঘ 10 বছর আগের নোটিশ আমার পক্ষে রাখা সম্ভব হয়নি। বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করবেন। আমি আয়কর কর্তৃপক্ষের সাথে কাজ করার কারণে আমি জানি আয়কর কর্তৃপক্ষ মূলত কি তারা সবকিছু বুঝেন এবং দীর্ঘদিন যদি কোনো সময় কারো ডকুমেন্ট না থাকে, সেটাও কি কর্তৃপক্ষ কি সেটাকে কনসিডার করেন এবং তারা কি বেসিক্যালি কোনো লোকের যে শাস্তি হোক বা অর্থদণ্ড হোক, এটা কোনো আয়কর কর্তৃপক্ষ কখনই চাননি। কিন্তু আমরা আসলে বেসিক্যালি হয়তো ইচ্ছা করে হোক বা কাজের চাপে হোক বা কোনো গুরুত্বহীনতার অভাবে হোক, কি বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিইনি। কিন্তু
বর্তমান সময়ে আপনারা দেখছেন যে এনবিআর এর চেয়ারম্যান কর্তৃক বিভিন্ন নোটিশ বা বিভিন্ন আমরা খবর দেখছি যে এখন কতটা সজাগ কর্তৃপক্ষ, খুবই সজাগ। আপনারা সেজন্য আমি আপনাদেরকে সবিনয়ভাবে রিকোয়েস্ট করব যে আপনারা যদি নোটিশ আসে সেই নোটিশের সঠিক জবাব দিবেন এবং নোটিশের উত্তর দিবেন। এই উত্তর দেওয়ার জন্য কোনো আলাদা কোনো ফর্ম বা কোনো কিছু দরকার নেই। আপনি আপনার একজন করদাতা, সে যেই ধরনের যেইভাবে পারে সেইভাবেই তার জবাব কি গ্রান্টেড, এবং সে যদি নিজে গিয়ে সবকিছু বলে তাহলে আরো ভালো, এক্ষেত্রে কোনো ঝামেলা হয় না। কিন্তু যদি কোনো অনুমোদিত কর্তৃপক্ষ দিতে হয় তাহলে তার সেই ডকুমেন্ট সে সবকিছু দিয়ে সেভাবে, তার জন্য কিছু নিয়ম কানুন থাকতে পারে। কিন্তু আয়কর কর্তৃপক্ষ বা আয়কর না, করদাতা যিনি, ওনার জন্য কোনো ধরনের কি নিয়ম বা আলাদা কোনো পেপার সাবমিট করার দরকার হয় না। সে তার কথা সাদা কাগজে লিখেও যদি সাবমিট করে, সেটাও কি আয়কর কর্তৃপক্ষ গ্রহণ করবে। তো শুধু আমরা কোনো অর্থদণ্ড বা সশ্রম দণ্ডতে দণ্ডিত হতে চাইবো না। আমরা সঠিকভাবে আয়কর কর্তৃপক্ষের তথ্য, আয়কর কর্তৃপক্ষ যে তথ্য চাইবে সেই তথ্য প্রদান করে আমরা দেশের সহযোগিতা করব, দেশ ও দশের সহযোগিতা করব, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আর আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক, শেয়ার, কমেন্টস করে আমার সাথে থাকার জন্য আবার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।